So hello, today we will talk about main memory, okay? আচ্ছা দেখেন ফার্স্টে আমাদের থাকে জব পুল। জব পুলের ভিতর কি থাকে? আমার কিছু ওয়ার্ক, এখানে কিছু কাজ আমার এখানে বসে থাকে। কার ভিতর থাকে? জব পুল। সো এটা আমি এই জব পুলকে আমি হার্ড ডিস্ক হিসেবেও চিন্তা করতে পারি। এটা হচ্ছে হার্ড ডিস্ক, ওকে? সো এই হার্ড ডিস্কের ভিতর আমার কিছু কাজ এখানে জব পুলের ভিতর বসে থাকে, জব পুল হয়ে। সো আমার সিপিইউ চাচ্ছে কি যে এই কাজটা নেওয়ার। সো আমার হার্ড ডিস্ক থেকে কোনোদিনও ডিরেক্ট সিপিইউর ভিতর যাইতে পারবে না, ডিরেক্ট যাইতে পারবে না। কি করতে হবে? আমার হার্ড ডিস্ক অথবা জব পুল থেকে ফার্স্টে আগে র্যামে যাবে, ওকে? র্যামে যাওয়ার পর র্যাম থেকে তারপর সিপিইউতে যাবে। তার মানে আমার সিপিইউ ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবে না হার্ড ডিস্কে। ওকে কার মাধ্যমে করতে হবে? র্যাম, রেজিস্টার, এগুলোর মাধ্যমে তাকে হচ্ছে সিপিইউ অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এটা একটা স্মল এক্সাম্পল দেখাই যেটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার জব পুল অথবা হার্ড ডিস্ক, এইচডিডি, ওকে? এখান থেকে কি কই যাচ্ছে? এখান থেকে যাবে হচ্ছে র্যামে। আচ্ছা, সাপোজ এখানে আমার একটা মুভি আছে। মুভি কত জিবি? 64 জিবির মুভি। সাপোজ আমার এই মুভিটা 64 জিবির মুভি। এখন আমি আমার কম্পিউটারে, মানে আমার সিপিইউ এটা প্রসেস করবে, লোড করবে, যাতে আমি দেখতে পারবো। কিন্তু আমার যে র্যামটা আছে, এই র্যামটাই হচ্ছে আমার 4 জিবি। তাইলে আচ্ছা, এরপর র্যাম থেকে কই যাবে? রেজিস্টার অথবা ক্যাশ, CACHE, এরপর সিপিইউ। আচ্ছা, সো আমার 4 জিবি, আচ্ছা আমার 64 জিবি মুভিটা এখন র্যামে কিভাবে লোড হবে, রাইট? এখন এটা করার জন্য একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমার র্যাম এইরকম করে একটা প্রসেসে ক্রিয়েট হয়ে যাবে, যেখানেও ডিভাইডেড বাই ডিফাইন্ড পার্টিশন অর চাঙ্কস, ওকে? সো আমার সাপোজ 64 জিবি মুভি, আর এটা আমার কত জিবি ছিল? র্যামটা 4 জিবি। হ্যাঁ, সো 64 জিবির মধ্যে আমার মুভিটা প্রথম 20 মিনিট এইখানে লোড হইলো, ফার্স্ট 20 মিনিটস। 20 মিনিটস হয়ে এটা সিপিইউতে গেল। আচ্ছা, আমার এখন 20 মিনিটস ডান, মুভির প্রথম 20 মিনিট ডান। এখন আমার মুভির কত মিনিট আছে? আর এরপরে 40 মিনিট। এখন এই 40 মিনিটটা এরপর সিপিইউতে যে যাচ্ছে, এরপর এই 40 মিনিটও ক্রস, এমনে এমনে করে আমার হচ্ছে মুভিটা আস্তে আস্তে 4 জিবিতে লোড হবে। তার মানে আমার 64 জিবি উইল নট ডিরেক্ট এক্সেস টু র্যাম, কারণ আমার র্যাম তো এত জায়গাই নাই, এর মাত্র 4 জিবি জায়গা। সো এ তো আমার 64 জিবি ফুল মুভিটাকে লোড করতে পারবে না। ওর মুভিটারে কিছু চাঙ্কে ডিভাইড করে নিবে, সেই চাঙ্কে ডিভাইড করে ও আস্তে আস্তে সিপিইউতে লোড হবে, ওকে? সো এটাই হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট থিওরি ছিল, যেটা হচ্ছে আমাদের এক্সামে আসতে আসতে পারে। সো এটাই বলা হচ্ছে যে why not direct access from job pool to CPU, because CPU get instruction from only RAM, register and cache, okay? But program must be in RAM to run from load disk. আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা কি? register access one CPU clock, ওকে? আচ্ছা, এটা একটা জিনিসটা বুঝাই, এটা হচ্ছে আমার একটা মেমোরি অ্যাড্রেস। হ্যাঁ, মেমোরি অ্যাড্রেস আমার, আচ্ছা এখানে আমার বেজ লাইন কত? মানে আচ্ছা আচ্ছা, আমার মেমোরি অ্যাড্রেসের ভিতর একটা প্রসেস ক্রিয়েট হয়েছে, এই যে প্রসেস ক্রিয়েট হয়েছে। এখন এই প্রসেসের নাম হচ্ছে P1, ওকে? আচ্ছা, এটার তাহলে স্টার্টিং অ্যাড্রেস কত? 25, আর এন্ডিং কত? 35, ওকে? তার মানে এই P1টা 25 এবং 35-এর ভিতরেই থাকবে। এটার বাহিরে হইতে পারবে না, এটার বাহিরে যাইতে পারবে না। তার মানে 25-এর আগেও যাইতে পারবে না, 35-এর পরেও যাইতে পারবে না। এই P1টা এই রেঞ্জের ভিতরেই থাকবে। আচ্ছা, রেজিস্টার এক্সেস ওয়ান সিপিইউ ক্লক, এখানে একটা রেজিস্টার আছে বলছিলাম সিপিইউর আগে। সো এটা হচ্ছে কত? ওয়ান সিপিইউ ক্লক। আচ্ছা, এরপর মেইন মেমোরি। আচ্ছা, আমাদের মেইন মেমোরি কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের মেইন মেমোরি, অথবা আমরা এই সিপিইউটাকেও মেইন মেমোরি বলতে পারি, ওকে? এই যে এই সিপিইউটাই মেইন মেমোরি। সো এটা হচ্ছে, এখানে মাল্টিপল সাইকেল আছে, এটা বুঝাচ্ছে যে আমার রেজিস্টার যেমন একটাই সাইকেল,
একটাই সিপিইউ ক্লক, কিন্তু এটার একটা নয়, এটার মাল্টিপল ক্লক। আচ্ছা এই যে আমরা দেখতেছি রেজিস্টার ইজ ফাস্টার দেন মেইন মেমোরি। আমার যে রেজিস্টারটা আছে দিস ইজ মোর ফাস্টার দেন মেইন মেমোরি। আচ্ছা আচ্ছা আমরা এখানে একটা ডাটা দেখি, মেইন মেমোরি থেকে ক্যাশে, ক্যাশে থেকে সিপিইউ। আচ্ছা একটা জিনিস ভুল হয়ে গেছে, আমার সিপিইউটা হচ্ছে মেইন মেমোরি না, আমার এই যে হার্ড ডিস্কটা মেইন মেমোরি বুঝাচ্ছে। ওকে, সো ডান। আচ্ছা এখানে একটা জিনিস বলানো হচ্ছে যে ক্যাশে ইজ ফাস্টার দেন মেমোরি টু ফ্রিকুয়েন্টলি ইউজ। ওকে, এটা মানে হচ্ছে সাপোজ আমি হার্ড ডিস্কে একটা একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আমার প্রায় ফ্রিকুয়েন্টলি ইউজ করতে হবে হার্ড ডিস্ক মানে আমার সিপিইউর জন্য। সো আমি কি বারবার এই কাহিনী করে আনবো, আমার হার্ড ডিস্ক থেকে ফেচ করে আনবো? নো। এখন আমার অপারেটিং সিস্টেম কি করবে, এই যে এইখানে যে একটা ফোল্ডার আছে যেটা আমি ফ্রিকুয়েন্টলি ইউজ করব, এটা কার ভিতর রেখে দিবে? এটা রেখে দিবে ক্যাশের ভিতর। তার মানে এটা আর হার্ড ডিস্কে থাকবে না, এটা হার্ড ডিস্ক থেকে ফেচ করে ক্যাশে রাখবে, ক্যাশ থেকে এরপর বারবার সিপিইউতে অ্যাক্সেস পাবে, যাতে আমার ফ্রিকুয়েন্টলি ইউজ করতে হয়, বিকজ আমার ক্যাশে ইজ মোর ফাস্টার দেন এই যে মেইন মেমোরি হার্ড ডিস্ক। ডান। আচ্ছা এখানে একটা জিনিস বললো যে 25 এবং 35-এর ভিতরেই থাকবে প্রোটেক্টেড, এটার বাইরে যাইতে পারবে না। ওকে গুড। আচ্ছা এখন আমার কিছু বেসিক জানা দরকার, সেটা হচ্ছে আমার একটা প্রসেস আছে, এই যে এটা একটা প্রসেস, এই প্রসেসে এই যে এই স্টার্টিং লাইনটাকে বলা হয় বেজ লাইন। আমরা এটা দুইটা নাম আছে, তিনটা নাম আছে, বেজ, রিলোকেশন, রিলোকেশন মেমোরি অর স্টার্টিং মেমোরি। আমাকে তিনটা বলে দিতে পারে, যে তিনটা যে কোনো একটা বলে দিতে পারে, এক্সামে আমাকে চিন্তা করে বুঝতে হবে। সো কি কি বললাম, আমার এই স্টার্টিং পয়েন্টটাকে স্টার্টিং পয়েন্টও বলে, বেজও বলে, আর রিলোকেশন মেমোরি বলে। আচ্ছা P1 যেখানে শেষ হয়েছে এটাকে বলা হয়েছে এখানে লিমিট, আমার এখানে লিমিটটা বলে দিছে 2। আচ্ছা তাইলে এখন আমরা একটা জিনিস দেখি, তাহলে আমি এন্ডিং পয়েন্ট, এটার এই প্রসেসের এন্ডিং পয়েন্ট আমরা কিভাবে জানবো এটা এন্ডিং পয়েন্ট কততমতে আছে? এটার জন্য হচ্ছে বেস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমাদের ম্যাথ আসবে, বেস প্লাস লিমিট, বেস প্লাস লিমিট ইজ ইকুয়াল টু এন্ডিং। ওকে, ইজ ইকুয়াল টু আমি লিখে রাখি ই। আচ্ছা এন্ডিং, আচ্ছা আমার এখানে বেস কত 10 প্লাস লিমিট কত এখানে 2, তাহলে আমি কি এখন এন্ডিং পয়েন্ট বের করতে পারবো আমার P1 প্রসেসর ইজিলি? এস কত 12। তাহলে আমাদের এক্সামে যদি একটা সিনারি দেওয়া থাকে যেখানে আমার বেস দেওয়া আছে, লিমিট দেওয়া আছে, আমাকে যদি এন্ডিং পয়েন্ট বের করতে পারে আমরা তাহলে ইজিলি বের করতে পারবো, দ্যাট ইজ বেস প্লাস লিমিট ইজ ইকুয়াল টু এন্ডিং পয়েন্ট। ডান। আচ্ছা এই জিনিসটাই আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের বাইর থেকে যদি আর একটা প্রসেস এসে রিকোয়েস্ট করে আই ওয়ান্ট টু গেট অ্যাক্সেস ইনটু ইউর প্রসেস, তাহলে কিভাবে হবে? আচ্ছা ফার্স্টে সে চেক করবে, সাপোজ এইখানে আমার 15 নাম্বারের একটা প্রসেস আছে P2, হি ওয়ান্টস টু গেট অ্যাক্সেস ইনটু দ্য মেইন মেমোরি। ওকে, তাইলে এখন সে কিভাবে মেইন মেমোরিতে জায়গা পাবে ওই P2 প্রসেস উইথ 15? ওকে, সো উইথ বেস নাম্বার 15। ওকে, সো সে আসবে, আসার, আচ্ছা এখানে বেস নাম্বার দেওয়াই আছে, সরি। আচ্ছা এই P2টা আসবে, আসার পর চেক করবে ওর একটা, আচ্ছা ওর একটা ইনিশিয়াল একটা সাইজ দেওয়া আছে 15, সে চেক করবে আমার যে এখানে গিভেন বেস নাম্বারটা আছে এটার থেকে এই P2টা গ্রেটার নাকি না। তাহলে আমরা চেক করি, আমার P2 কত ছিল? 15 নাম্বার সাইজ ছিল। এখন এটা কি বেস 10 থেকে বড়? ইয়েস, ইট ইজ গ্রেটার দ্যান 10। ওকে, পারলাম। এরপর আমি কি করব, এটার এন্ডিং পয়েন্ট বের করব। তাহলে এন্ডিং পয়েন্ট বের করি, 10 প্লাস লিমিট কত? 12, এই যে 12, 12। আচ্ছা আমি এখন 12 বের করলাম। এখন আমরা দেখব 15 এর থেকে লেস দেন 12? নো, আমার P2 ইজ নট লেস দেন 12। আচ্ছা তাহলে আমরা, তাহলে এ কি আর এই প্রসেসে জায়গা পাবে? জায়গা পাবে না। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা এটা একটা প্রসেস, ওকে, এখানে অলরেডি P1 আছে। P1 কত আছে এখানে? P1 হচ্ছে বেজ, হচ্ছে এটা 10, এটা হচ্ছে 10 বেজ, আর লিমিট কত? লিমিট দেওয়া হচ্ছে 5। আচ্ছা আমার P2 সাইজ, আমার P2 আসছে উইটার সাইজ কত?
10 plus 5 15 14 আচ্ছা 14 ওকে আচ্ছা তাহলে আমরা আগে এটা এন্ডিং পয়েন্ট বের করি আমাদের এন্ডিং পয়েন্ট কত এন্ডিং পয়েন্ট হচ্ছে 10 plus 5 কত 15 কি হইল বেস প্লাস লিমিট ইজ ইকুয়াল টু ই তাহলে কত 15 ডান আচ্ছা এখন আমরা দেখব এ কি প্রসেসে জায়গা পাচ্ছে না কিনা আচ্ছা এ কি এখানে জায়গা পাবে নাকি না তার জন্য আমাকে কি চেক করতে হবে 14 ইজ গ্রেটার দ্যান 10 হ্যাঁ 14 ইজ গ্রেটার দ্যান 10 মানে বেজের থেকে বড় চেকড এবার আমরা কি বের করবো এন্ডিং পয়েন্ট বের করবো এন্ডিং পয়েন্ট আমরা বের করেই রাখছি তার মানে 14 ইজ লেস দ্যান এন্ড ইজ লেস দ্যান সরি ইকুয়াল না ইজ লেস দ্যান 15 ইয়েস এটাও চেকড তার মানে আমার P2 এখন এখানে জায়গা পাচ্ছে ডান এই ছোট সিমুলেশনও আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এটা আমাদের আসতে পারে সো এখন আমরা চলে যাচ্ছি অ্যাড্রেসে আমাদের টু টাইপস অফ অ্যাড্রেস থাকে একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ওকে এখন লজিক্যাল অ্যাড্রেস কার জন্য লজিক্যাল অ্যাড্রেস অ্যাকচুয়ালি সিপিইউর জন্য আর ফিজিক্যাল অ্যাড্রেস কার জন্য এটা মেমোরির জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে ডান আর আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এই যে আচ্ছা আমি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে অলরেডি সো এই যে এখানে কি প্রসেস আর এটা ফিজিক্যাল অ্যাড্রেস তাইলে এই প্রসেস হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আর এই মেইন মেমোরি হচ্ছে কি এই যে ফিজিক্যাল অ্যাড্রেস সো আমি এই পাশে রাখছি সো এটা হচ্ছে মেইন মেমোরি রাইট মেইন মেমোরি এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস আর এটা কি এটা হচ্ছে এই প্রসেস গুলা কি এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আচ্ছা আমি দুই পাশে রাখলাম এইখানে আমি কি বলছি এই যে লজিক্যাল অ্যাড্রেস ইজ ম্যাপড ইন ফিজিক্যাল অ্যাড্রেস তার মানে আমার এই লজিক্যাল অ্যাড্রেস গুলা আমার ফিজিক্যাল অ্যাড্রেসে ম্যাপড হবে okay and logical address is logical address and when it goes to memory they need corresponding physical address okay তার মানে আমার এটা যখন লজিক্যাল অ্যাড্রেসে থাকে সে লজিক্যাল অ্যাড্রেস হয়েই থাকে কিন্তু সে যখন ম্যাপড হচ্ছে মেমোরি মেইন মেমোরিতে তখন এটার নাম দিচ্ছি আমরা কি ফিজিক্যাল অ্যাড্রেস ওকে সো আচ্ছা আমরা একটা জিনিস দেখি P1 আমরা এই এক্সাম্পলটাই দেখি P1 which is process 1 এ আমার এখানে কি আছে একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1 2 3 4 এটা হচ্ছে আমার সিকোয়েন্সিয়ালি দেওয়া কি দেওয়া সিকোয়েন্সিয়ালি ওকে সো আচ্ছা এইখানে আমি যদি আচ্ছা এখানেও 0 1 ওকে ডান এখন দেখেন ও যদি সিকোয়েন্সিয়ালি আসে এই পর্যন্ত P1 ছিল আমরা এইটুকুই দেখি P1 এর আগেও তো আমার এখানে কিছু জিনিস আছে তাই না ব্ল্যাঙ্ক সো এটার জন্য তো আমার কিছু থাকতে হবে তাই এখানে কি অলরেডি আছে এর এই মেইন মেমোরির কিছু ডাটা অলরেডি আছে কি কি ডাটা আছে 0 1 2 3 এখন আমার এই প্রসেস ওয়ানের যে এই লজিক্যাল অ্যাড্রেসের ডেটাগুলো এটা এখন কই যাবে এই 0-তে বসবে না এটা আমার এই 3-এর পর থেকে বসবে রাইট ম্যাপ করতে হবে না তাহলে এটা যদি আমার 3-এর পর থেকে বসে এটা কই যাবে এর নাম্বারটা কি হয়ে গেল 0 এখন 4 তাহলে দেখি আমরা 0 এখন 4 1-এর কত হবে 1-এর হয়ে যাবে 5 এই যে 0 4 হইছে 1-এর 5 2-এর 6 3-এর 7 এটাকে কি বলা হয়েছে কন্টিনিউয়াস অ্যালোকেশন তার মানে আমার এখানে অ্যালোকেশন যেটা হচ্ছে মানে আমার যে লজিক্যাল অ্যাড্রেস ম্যাপড হয়ে মেমোরিতে যে অ্যালোকেট হচ্ছে সেটা কন্টিনিউয়াস অ্যালোকেশন হচ্ছে ওকে আচ্ছা এখন আমরা এটাও দেখতে পারি যে এটার ম্যাথমেটিক্সটা আসলে কিভাবে হচ্ছে এটার পিছের যে ম্যাথ আছে সেটা কিভাবে হচ্ছে দেখি লজিক্যাল অ্যাড্রেস প্লাস বেস ইজ ইকুয়াল টু ফিজিক্যাল অ্যাড্রেস এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে কি এই যে এইটা লজিক্যাল অ্যাড্রেস প্লাস বেস ইজ ইকুয়াল টু ফিজিক্যাল অ্যাড্রেস আচ্ছা আমার বেস এখানে দেওয়াই ছিল আমার এখানে বেস কত আচ্ছা আমরা এইভাবে পড়বো না আমরা পড়বো আমাদের বেস আমাদের যে স্টার্টিংটা এই যে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসের যে ইনিশিয়াল যে স্টার্টিং অথবা বেস পয়েন্ট এইটা হচ্ছে 4 তার মানে কি এটা হচ্ছে আমার বেস এই যে এটা হচ্ছে আমার বেস ডান এখন তার মানে আমার বেস এখন কনফার্ম 4 ডান এখন আমি কিভাবে বের করব ফিজিক্যাল অ্যাড্রেস বের করার জন্য আমার লজিক্যাল অ্যাড্রেস কত ছিল 0 আচ্ছা দেখি তো আমরা কি বলছিলাম লজিক্যাল অ্যাড্রেস প্লাস বেস ইজ ইকুয়াল টু কি ফিজিক্যাল অ্যাড্রেস রাইট পিএ ওকে তাহলে আমরা বলি দেখি তো সবকিছুর জন্য দেখি 0
মানে আমরা ফার্স্টে জিরোর জন্য দেখতেছি 0 প্লাস আমরা বেস কত 4, তাহলে এটার ফিজিক্যাল অ্যাড্রেস কি হবে 4, এই যে 4 মিলছে, জিরোর জন্য 4 ম্যাপ, হ্যাঁ। আচ্ছা আমরা একের জন্য দেখি, এই যে একের জন্য, তাহলে 1 প্লাস বেস কত আমার 4, তাহলে আমার ফিজিক্যাল অ্যাড্রেস একের জন্য কততে ম্যাপ হবে 5 এ, এই যে মিলছে। সো আপনারা যদি এটা পুরাটা চেক করেন দেখবেন যে আমাদের সবকিছু মিলছে ম্যাপিং। যদি আমরা দেখি আমাদের ম্যাপিং এটার সাথে মিলতেছে না, তার মানে আমাদের কোথাও ভুল আছে ক্যালকুলেশনে। এর জন্য আমাদের এই ফর্মুলাটা খুব ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো লেটস গো টু দ্য ডাইনামিক লোডিং। আচ্ছা লোডিং মানে কি? আমার ডেটা গুলা র্যামে যে লোড হয় এটাকে বলা হয় লোডিং। তার মানে আমার ডেটা গুলা র্যামে যে লোড হচ্ছে, এই যে এইটা হচ্ছে লোডিং। আচ্ছা এখন আমরা জানবো ফার্স্টে এই এক্সাম্পলটা দেখি, ইনিশিয়ালি যেটা আমি শুরুতে বলছিলাম। ইনিশিয়ালি আমাদের মুভি হার্ড ডিস্কে কততে থাকে, এইচডিডি যেটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক 64 জিবি আছে। তা আমাদের লোড ইন র্যাম তো হচ্ছে না, কারণ আমাদের র্যাম কত 4 জিবি। সো এখন আমরা সিপিইউতে কিভাবে লোড করব র্যাম থেকে? এই যে এটাকে ভাগ করলাম চাঙ্কে, বিভিন্ন চাঙ্কে ভাগ করলাম আমার র্যামকে, এই যে দেন স্মল একটা চাঙ্ক, তার মানে নট ফুললি লোড। আমরা তার মানে সিপিইউতে আমাদের এই মুভিটা ডিরেক্ট ফুললি লোড করতে পারতেছি না, স্মল চাঙ্কে লোড করে এরপর সিপিইউতে রান করতেছি ওই মুভিটা। সো এখন স্ট্যাটিক লোডিং কি বলে? স্ট্যাটিক লোডিং বলতেছে ফুললি লোডস দ্য হোল প্রসেস ইন র্যাম। তার মানে আমি কোনো চাঙ্কে ভাগ করব না। এই যে আমার 64 জিবি প্রসেস হার্ড ডিস্ক, আর আমার র্যাম হচ্ছে 4 জিবি, বাট আমি আমার এই যে সিপিইউতে রান করব কিভাবে, ফুললি লোড করব। ওকে, এই যে ফুললি লোডস দ্য হোল প্রসেস ইন র্যাম। বাট এখানে একটা কাহিনী আছে, আমার এই ডেটাগুলা মেমোরির থেকে ছোট হইতে হবে। মানে যদি ছোট হয় সেটা কি, মানে সরি, সাপোজ আমার মেমোরি হচ্ছে 70 জিবি, রাইট? আমার হোল মুভিটা কত, হোল মুভিটা মনে করেন 90 জিবি। আচ্ছা আমার মেমোরির স্পেসই হচ্ছে 70 জিবি। আচ্ছা তখন আমার আর র্যাম দেখতেছে না, তখন আমার মুভিটা স্লো লোড হবে বাট স্টিল হবে স্ট্যাটিক লোডিং এ, কারণ আমার তো এখন আর র্যাম দরকার নাই, কারণ ফুললি লোডস দ্য হোল মুভি, এই যে হোল। ওকে, সো আচ্ছা র্যামে, আচ্ছা সরি সরি র্যামেই লোড হচ্ছে বাট ইট ইজ নট ইন চাঙ্ক, সো আমার এখানে লোডই হবে না, অনেক স্লো হবে। দেখেন এখানে একটা কথা বলছি, ইস্যুটা কি তাহলে স্ট্যাটিক লোডিং এর? যদি আমার মুভিটা হয়, আচ্ছা এটা মনে করেন 90 জিবি মুভি, মুভি হচ্ছে 90 জিবি, আমার সিপিইউর জায়গায় আছে হচ্ছে 70 জিবি, তাহলে 20 MB ওয়েস্টেজ, এটা কি লোড হইতে পারবে? এটা লোড হইতে পারবে না। এখানে আসতেছে কি ডাইনামিক লোডিং। ডাইনামিক লোডিং হচ্ছে বেসিক্যালি ওইটাই যেটা আমি শুরুতেই বলছি, যে আমার র্যামটাকে বিভিন্ন চাঙ্কে ডিভাইড করে, বাট উই ক্যান নট রাইট চাঙ্ক ইন দ্য এক্সাম, উই হ্যাভ টু রাইট দ্য ওয়ার্ড রুটিন ইনস্টিড অফ চাঙ্ক। এটা হচ্ছে ডাইনামিক লোডিং এর জন্য। তার মানে এই যে সেম দেখেন আমার প্রসেসটা কিভাবে ভাগ হচ্ছে। আচ্ছা ওখানে আমার র্যামে ভাগ হচ্ছিল, রাইট? এই যে র্যামটা চাঙ্কে ভাগ হচ্ছিল, এইখানে আমার হার্ড ডিস্কের চাঙ্কে ভাগ হয়ে যাচ্ছে। এই যে দেখেন P1 P2 P3 আমার 64 জিবি, তাহলে এ কি হচ্ছে, এ রুটিন হচ্ছে বিভিন্ন চাঙ্কে। তার মানে প্রথম 20 মিনিট রুটিন করে র্যামে লোড হইলো, পরের 20 মিনিট আবার রুটিন করে, পরের 30 মিনিট আবার P3 এটা রুটিন করে কই র্যাম হইলো 4-এ। তার মানে আমার এই রুটিনটাকে চাই যে অল রুটিনস কেপ্ট ইন হার্ড ডিস্ক ইন রিলোকেটেবল লোড ফরম্যাট। এটার মানে কি, আমাকে তো এটাকে আবার প্রতিবার সিপিইউ তে লোড করতে হবে, রাইট? সো এই রুটিনটা আমার কি ফরম্যাটে থাকতে হবে, রিলোকেটেবল লোড, মানে আমি যাতে আবার পরেও আবার চাইলে এটাকে আবার যাতে রিলোকেট করতে পারি। ডান। এই যে ডিভাইডস দিস ইনটু চাঙ্কস অফ প্রসেস এন্ড অ্যালোকেটেড ইন দ্য র্যাম। সাপোজ ফার্স্ট 20 মিনিটস ইন P1, দেন দ্য নেক্সট 40 মিনিটস ইন P2। ডান। এখন আমরা পড়বো হচ্ছে এমএমইউ। এটা কি, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটে এটা একটা ম্যাথস আছে। আচ্ছা এটা একটু দেখি। আচ্ছা আগে এটা বুঝি আসেন। আমরা এটা অলরেডি পড়ছি। এন্ডিং কিভাবে আসে, এন্ডিং, আচ্ছা এন্ডিং কে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসও বলতে পারি, ইজ ইকুয়াল টু লজিক্যাল প্লাস বেজ। আমার লজিক্যাল দেওয়া আছে 346, এই যে আমার বেজের তিনটা নাম, রিলোকেশন, বেজ অথবা স্টার্টিং, যে কোনো একটা দেওয়া থাকবে 1400। তাহলে আমার ফিজিক্যাল অ্যাড্রেস কত, লজিক্যাল প্লাস বেজ কত, এই যে চলে আসলো। ডান। এই যে তাহলে আমার লজিক্যালটা কই থাকে, এই যে সিপিইউ পড থাকে সিপিইউর সাথে, আর ফিজিক্যাল অ্যাড্রেস থাকে এই যে মেমোরির সাথে। ডান।
আচ্ছা, ইউজার ডিলস উইথ লজিক্যাল অ্যাড্রেস, রাইট? তার মানে আমার এই লজিক্যাল অ্যাড্রেসটা আসলে ইউজার দেখতে পারে। ইউজার কোনোদিনও ফিজিক্যাল অ্যাড্রেস দেখতে পারে না। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস দেখতে পারে কে? ফিজিক্যাল অ্যাড্রেস দেখতে পারে আমাদের ওএস, অপারেটিং সিস্টেম। ওকে, এই যে ইউজার নেভার সিজ দ্য রিয়েল ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যালে থাকবেই, যাবেই। তার মানে এই যে লজিক্যাল অ্যাড্রেস, এটা ফিজিক্যালে কনভার্ট হবেই, যেটা আমরা এতক্ষণ পড়লাম। আচ্ছা আসেন ডাইনামিক লিঙ্কিং। ডাইনামিক লিঙ্কিং কাকে বলে? উই জাস্ট লিঙ্ক দোজ উই নিড। তার মানে আমি আমার সিপিইউ তে এমন কিছু ফাইল লোড করব যেগুলো জাস্ট আমার দরকার, আননেসেসারি কিছু লোড করব না। এই যে উই জাস্ট লিঙ্ক অথবা লোড দোজ উই নিড, উই ডোন্ট লিঙ্ক এভরিথিং। ওকে, আমরা সব লিঙ্ক করব না। নট ওয়েস্ট, তার মানে ওয়েস্টেজ হচ্ছে না মেমোরি, আমরা মেমোরি ওয়েস্ট করব না। ইট লিঙ্কস ওয়েন এক্সিকিউশন টাইম কামস, তার মানে আমরা এটা লোড করব কখন? যখন এক্সিকিউশন টাইম, যখন আমার চান্স থাকবে তখন আমি লোড করব। মনে করেন আমার কাছে মানে আমার মতো আরো 5 জন আছে, এখন আমি আমার যখন টাইম আসবে আমি জাস্ট আমার যেগুলো যেগুলো দরকার আমি সেগুলো লোড করবো। এটাই হচ্ছে ডাইনামিক লিঙ্কিং। আর এটা মেইনলি লাইব্রেরিজ এর জন্য হয়, যখন আমরা মেশিন লার্নিং রান করি। ডান। আচ্ছা আসেন এবার হচ্ছে কন্টাজিয়াস অ্যালোকেশন। কন্টাজিয়াস অ্যালোকেশন মানে কি? সিকোয়েন্সিয়ালি অ্যাড করতে পারবো। আচ্ছা, এই যে অ্যালোকেটেড ইন ফিজিক্যাল মেমোরি সিকোয়েন্স ম্যাটার্স। ওকে, সিকোয়েন্সিয়ালি, এই যে সিকোয়েন্সিয়ালি অ্যালোকেটেড ইন ফিজিক্যাল মেমোরি, বেনিফিটস কি? ক্যালকুলেশন এন্ড অ্যালোকেশন ইজ সিম্পল। আচ্ছা তাহলে এটা একটু জিনিসটা বুঝাই। আমার এখানে একটা P1 আছে, P1 এর কিছু ডাটা আছে, এই যে ডেটা, আবার P2 এর কিছু ডেটা। ডান। এখন আমার P2 আসতে চাচ্ছে। কে আসতে চাচ্ছে? P2। এখন আমার এমটি স্পেস আছে কত? 20 কেবি, 30। তাহলে আমার টোটাল এমটি স্পেস কত? এমটি স্পেস হচ্ছে 30 কেবি আছে। এখন P2 র সাইজ হচ্ছে 25, আমার জায়গা আছে 30, সে কি আসতে পারবে? আমরা যদি নর্মাল চিন্তা করি, এই যে এটা পুরাটা প্রসেস, আমার একদম শুরুতে 20 কেবি ফাঁকা আছে, লাস্টে 10 কেবি, টোটাল কত স্পেস বাকি? 30 কেবি স্পেস এখনো এমটি। আমার এই P2 র সাইজ হচ্ছে 25 কেবি। ক্যান হি কাম টু দ্য প্রসেস? আমরা যদি নর্মাল চিন্তা করি, ইয়েস, ক্যান কাম, বাট আমাদের অপারেটিং সিস্টেমে দিস ইজ নট পসিবল। বিকজ এই যে 20 কেবি, এটা আমার ফার্স্টে ওপরে অ্যালোকেট করা আছে, যেটা আমার ওপরে ফাঁকা। আর 10 কেবি এটা হচ্ছে আমার একদম লাস্টে। এটা কি সিকুয়েন্সিয়ালি হয়েছে? এটা সিকুয়েন্সিয়ালি হয় নাই। আমাদের এই 25 কেবি কে এমন ভাবে রাখতে হবে যাতে তারা সিকুয়েন্সিয়ালি ফাঁকা থাকে। এই জিনিসটা যদি এমন হইতো, আমার ওপরে P1 আছে, নিচে P2 আছে, আর সাপোজ এই দুইটা এইখানে ফাঁকা আছে, তাইলে এইখানে 20 কেবি, এইখানে 10 কেবি, 30 কেবি ফাঁকা, তাইলে কি আমার P2 আসতে পারে? হ্যাঁ, তাইলে আমার P2 এইখানে আসতে পারতো। ওকে, সো সিকুয়েন্সিয়ালি আছে দেখে, কিন্তু এখানে তো সিকুয়েন্সিয়ালি নাই, সো এখানে আসতে হবে। তার ড্রব্যাক কি? উই হ্যাভ এ স্পেস বাট উই ক্যান নট গিভ দ্য অ্যালোকেশন। আমার 30 কেবি স্পেস এখনো আছে, কিন্তু আমি আমার 25 কেবি কেও রাখতে পারতেছি না। ওয়াই? বিকজ অফ দ্য সিকুয়েন্সিয়াল অ্যালোকেশন। এটা একটা ড্রব্যাক। ঠিক আছে, ওকে। সো আসেন এটা একটা জিনিস দেখি। এরপর আমাদের কিছু সিমুলেশন আছে। সো কন্টিজিয়াস অ্যালোকেশন কি? আচ্ছা এমএমইউ কি? এমএমইউ হচ্ছে এটাই। আচ্ছা একটা জিনিস দেখেন এইখানে কি হয়, প্রোটেকশন কিভাবে দিই আমরা কন্টিজিয়াস অ্যালোকেশনে? হাউ ক্যান উই গিভ প্রোটেকশন টু দ্য কন্টিজিয়াস অ্যালোকেশন? ওকে, সো আমরা ফার্স্টে চেক করি কি আমার সিপিইউ লিমিট, লজিক্যাল অ্যাড্রেস যেটা, সেটা রেজিস্টার লিমিটের থেকে ছোট নাকি না। ছোট। ডান। এরপর আমরা কি দেখি, এই যে লিমিট প্লাস বেস ফিজিক্যাল অ্যাড্রেস, এরপর মেমোরিতে, মানে আমরা এতক্ষণ যা পড়ে আসছি ওইটাই, বাট আমরা এটা কন্টিনিউয়াস করতে হবে। কন্টিনিউয়াস মানে কি? এই যে কন্টেজিয়াস, সিকুয়েন্সিয়ালি, এটা মাথায় রাখতে হবে। আর এমএমইউ কখন ওয়ার্ক করে? অনলি ফর কন্টিজিয়াস অ্যালোকেশন ডাইনামিক্যালি। তার মানে আমার যে এমএমইউ, এই যে মেমোরি, কি বললাম এটাকে, এই যে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, দিস ওয়ার্কস ফর অনলি কন্টিনিউয়াস, সরি কন্টাজিয়াস আর সিকুয়েন্সিয়াল অ্যালোকেশন। এটা আমাদের মাথায় রাখতে হবে। আসেন একটা জিনিস, এখন একটা ইম্পর্টেন্ট বেসিক বিফোর গোয়িং or moving into the simulation. Okay, so let's see.
আমার এখানে কি আছে, মাল্টিপল পার্টিশন অ্যালোকেশন। এটা জিনিসটা কি দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আচ্ছা এটা হচ্ছে 20 কেবি, এটা হচ্ছে 30 কেবি। হ্যাঁ, এখন আমার পি ওয়ান আসলো, ফাইন, কোনো সমস্যা নাই। বাট পি ওয়ান এর স্পেস কত? 5 MB, মানে 5 কেবি। তাইলে এই যে দেখেন পি ওয়ান, রাইট? এখন এই পুরাটা আমার কি পি ওয়ান এর জন্য ছিল না? লিখি পি ওয়ান এর জন্য। হ্যাঁ, পি ওয়ান এর জন্য ছিল। এটা খুব ইম্পর্টেন্ট, দেখেন এর সাইজ কত বলছিলাম আমরা? 15। তাইলে বলি 15। এ কত সাইজ নিয়ে আসছে? 15। আমার কি 20 ফিল আপ হয়েছে পি ওয়ান দিয়ে? না। তার মানে কি আমার স্টিল সাম স্পেস রিমেইনিং, কত? 5 কেবি। ওকে, তাইলে এই 5 কেবি যেটা আচ্ছা বলেন তো, এইখানে কি আমি রাখতে পারবো? মনে করেন পি2 আসলো, যার সাইজ হচ্ছে 5 কেবি। এখন ওকে কি আমি এইখানে বসাবো? আচ্ছা ফার্স্টে আমাকে জানতে হবে আমার পি ওয়ান যে আসলো প্রসেসে। আচ্ছা আমি একটু ভালো করে দেখাই, সরি। সাপোজ দিস ইজ আওয়ার প্রসেস, এটা হচ্ছে একটা স্পেস, এটা একটা স্পেস, এটা একটা স্পেস। এখন এটার স্পেস হচ্ছে 20, এটা হচ্ছে 10। এখন আমার পি ওয়ান আছে, আমার পি ওয়ান এর সাইজ কত? 15। ওকে, এখন আমি এটাকে কই অ্যালোকেট করব? আপনি একটু চিন্তা করেন তো। কই অ্যালোকেট করব? এই যে 20 তে শুরুতে। তাহলে আমি যদি একে অ্যালোকেটও করি পি ওয়ান, এর জায়গা কত? 15। তার মানে কি আমার এখনো 20, তার মানে 5 কেবি এখনো ফাঁকা আছে, রাইট? এই যে 5 কেবি, এই যে 5 কেবি এখানে যে এটা ফ্রি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে, দাঁড়াও, এই যে 5 কেবি, এই 5 কেবি কে আমরা বলি হচ্ছে হোল। হোল, এই হোল মানে এটা হচ্ছে আমার একটা প্রসেসকে জায়গা দেওয়ার পরও আমার কিছু স্পেস জায়গা বেঁচে গিয়েছে আমাদের রিমেইনিং। আচ্ছা, তাইলে আমরা মনে করেন এখন পি2 আসলো, পি2 এর স্পেস কত? 5। এখন পি2 কে আমরা কই বসাবো যদি আমরা এমনি চিন্তা করি হলে? আচ্ছা এখানে একটা কাহিনী আছে। আমার যদি এইটা এক্সামে বলে দেওয়া থাকে, এটা হচ্ছে ফিক্সড ভেরিয়েশন, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফিক্সড সাইজড ভেরিয়েবল। যদি আমাদের এটা ফিক্সড সাইজ ভেরিয়েবল হয়, আমরা এই যে পি ওয়ান যেহেতু একবার প্রথম ব্লকে বসে গেছে, এখন এর যদি এখানে 100 কেবিও ফাঁকা থাকে, আমরা এখানে আর একটা প্রসেসকে বসাবো না, আমরা ওকে কই নিয়ে যাব? পি2, এইখানে নিয়ে যাব। ওকে, কারণ এটা হচ্ছে ফিক্সড ভেরিয়েবলের জন্য। যদি আচ্ছা এখন আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমার এইটা ভ্যারিয়েবল সাইজ হয়, আগেরটা কি ছিল? ফিক্স সাইজড। এবার যদি ভ্যারিয়েবল সাইজ হয়, তাহলে আমার পি2 কে কই বসাইতে পারবো? এই যে হোলের ভিতর বসাইতে পারবো। সো এই কনসেপ্টটা অনেক আমার জানার খুব জরুরি, আমার সামনে সিমুলেশনের কাজে লাগবে। এই যে দেখেন আমি এটাই এখানে বলছি, আমার পি ওয়ানে এই যে মেমোরিতে অনেক অ্যাড্রেস থাকে, এই যে 5 কেবি। এই যে আবার দেখেন এখানে পি ওয়ানটা 15 কেবিতে ছিল, এ যখন এইখানে আসছে তখন স্টিল আমার 5 কেবি ইজ স্পেস ইজ ফাঁকা, ইজ এমটি। সো এটাকে আমি কি বলি? এটাকে আমি বললাম এটা হচ্ছে হোল। আচ্ছা, এখন আমার যদি আমি কি বললাম, এই যে আনইউজড আফটার অ্যালোকেশন, মানে পি ওয়ান কে অ্যালোকেট করার পরও ইট ইজ স্টিল আনইউজড, তার মানে আনইউজড আফটার অ্যালোকেটিং পি ওয়ান।
after allocating P1 আচ্ছা এটা ইন দা হোল না, ইন দা হোল উই ক্যান নট অ্যালোকেট অ্যানাদার প্রসেস। তার মানে আমরা P2 এখানে অ্যালোকেট করতে পারবো না। যদি আমার P2 র জায়গা থাকে, মানে ওর স্পেস যদি 5 থাকে, আমার তো হলে এখনো 5 তো বাকি আছেই, আমরা কি এখানে অ্যালোকেট করতে পারবো? হলে না। এটা কার জন্য পারবো না? এই যে ফিক্স সাইজ অ্যালোকেশনের জন্য পারবো না। বাট এটা যদি আমার ভেরিয়েবল পার ডিস্ট্রিবিউশন হইতো, মানে ভেরিয়েবল সাইজ হইতো, তখন আমরা এই 5 কেবি কে এইখানেই বসাইতে পারতাম P2 কে। ওকে, এটা মাথায় রাখতে হবে। আসেন, এটা নিয়ে এখন আমাদের সিমুলেশন শুরু হবে। এখন আমাদের সিমুলেশনে ফার্স্টে কি বলে, এটাকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। আচ্ছা, এটার কি কি আছে? একটা হচ্ছে ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওর্স্ট ফিট। ফার্স্ট ফিট কি? মানে জায়গা থাকলেই আমি বসে যাব, যেখানেই জায়গা পাবো ওইখানেই বসবো, এটা হচ্ছে আমার ফার্স্ট ফিট। বেস্ট ফিট কি? বেস্ট ফিট হচ্ছে এই যে দেখেন, ফাঁকা পাইলেই বসা। বেস্ট ফিট কি? বেস্ট ফিট হচ্ছে আমি ফাঁকা পাইলেই বসবো না, আমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে, কিছু একটু ভাবতে হবে, এরপর আমি বসবো। আর ওর্স ফিট কি? ওর্স ফিট হচ্ছে মানে এটা আমি দেখালেই বুঝবেন। আপাতত আগে এই দুইটা নিয়ে চিন্তা করেন। ওকে, সো দেখেন, এটা আমি আর ধরে ধরে দেখাবো না, আমি জাস্ট পিডিএফটা শেয়ার করে দেখাই, বিকজ আমাদের টাইম অলরেডি অনেক হয়ে গিয়েছে। ওকে, 31 মিনিটস। ওকে, দেন দেখেন, ফিক্স সাইজড ফার্স্ট ফিট। ওকে, তার মানে এই সিমুলেশনটা আমাদেরকে কোশ্চেনে বলেই দিবে যে দিস সিমুলেশন উইল বি অন ফিক্স সাইজড এন্ড ফার্স্ট ফিট, অথবা কিছু সিনারিও আপনাকে বলে দিবে। এটা যদি মেনশনও না করা থাকে, সিমুলেশন থেকে বুঝে আপনাকে বুঝতে হবে দিস ইজ ফিক্স সাইজ এন্ড ফার্স্ট ফিট। দেন আচ্ছা আসেন, ফার্স্টে আমার কি দেওয়া ছিল খালি এটা দেখাই আপনাকে। ফার্স্টে আমার প্রসেসটা এইরকম দেখতে ছিল, যেখানে আমার জায়গা কত, ফার্স্টে 20, দেন 40, দেন 100। ওকে, সো আমার P1 এর জায়গা, আচ্ছা এটা আমার গিভেন, এন্ড দিস ইজ অলসো গিভেন। এই যে এই দুইটা আমার গিভেন। ওকে, মানে আমি রেড মার্ক করে দিছি, সো এটা বুঝছেনই তো, এটা গিভেন থাকবে। খালি আমাদের এখন অ্যালোকেট করতে হবে, এটা আমাদের এক্সামে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে আমার P1 15, আমরা নিজে নিজে করি, আসেন 15 এখানে বসাইলাম P1। ওকে, তাহলে আমার এখনো কত জায়গা থাকে? 5 হোল, লিখে রাখি 5 কেবি, তার মানে এটা হোল। আমরা কি P2 এখন কত? 10। আচ্ছা, আমরা চাইলে এমনি P2 কেও হোলে বসাবো না, কারণ P2 র জায়গাই হচ্ছে 10, কই বসাবো? P2 পুরাটা নিয়ে নিছে জায়গা, রাইট? হ্যাঁ, সরি এটা তো 40। হ্যাঁ, তাহলে আমার পুরোটা জায়গা নেই নাই। এটা হচ্ছে 40, তাইলে আমার P2 যদি আমার 10 বসে, তাহলে এখানে এখন কত স্পেস ফাঁকা? 30। 30, তার মানে এই হলে আমার কত আছে? P2 এর হলে 30 কেবি ফাঁকা আছে। এখন আমি P3 কত? 30। আচ্ছা, আমার P1 অ্যালোকেশন ডান, P2 অ্যালোকেশন ডান, P3 বাকি। 30 কে কি আমি হলে বসাইতে পারবো? না, কেন পারবো না? এটা ফিক্স সাইজ, বলছিলাম না যে আমরা আরেকজনের ব্লকে বসাইতে পারবো না ফিক্স সাইজ হইলে। তাহলে একে আমি কই বসাবো? একে আমি বসাবো ওর নিজের আর একটা ফাঁকা ব্লকে 100 এর এখানে। তাহলে আমার এখন এখানে হোল কত? 70 কেবি। আমাকে কিন্তু গাইজ, আমাকে কিন্তু হোল হোল কিন্তু মেনশন করতে হবে। এই যে সব, এই যে দেখেন মেনশন করা শেষ। আসেন এখন ভেরিয়েবল সাইজে আসি। ভেরিয়েবল সাইজ, তাইলে এটা 20 ছিল, 40, 100। তাইলে আসেন, তাইলে P1 15 বসলো 15। আচ্ছা সরি, এটা P1, রাইট? হ্যাঁ, আচ্ছা এর এখানে কত জায়গা থাকবে? 5। তাহলে P2, আচ্ছা P1 ডান। P2 কি আমার এখানে জায়গা পাবে? হলে জায়গা পাবে না। আচ্ছা, ভেরিয়েবলে কিন্তু যেখানে ফাঁকা সেখানেই বসতে পারবে, এ চাইলে হলে বসতে পারবে। এই যে দেখেন, ভেরিয়েবল সাইজ বলে দিছে, তার মানে কি এ চাইলে আমার এখানে বসতে পারবে। তাহলে P2 10, P2 10 এখন কই বসবে? এইখানে বসবে, এখানে তো জায়গা নাই আর। তাহলে এখানে যদি আমি P2 বসি 10, তাহলে আমার 30 কেবি ফাঁকা থাকে, 30 কেবি। তাহলে আমার P3 কই বসবে? P3 এখানে বসবে নাকি উপরে বলেন? P3 বসবে আমার এই 30 কেবি ফাঁকাতে, P2 এর ব্লকে। দেখেন P3 বসে এই 30 কেবি ফাঁকাতে, তার মানে এই 100টা তখন আমার, এই ফুল ব্লকটা আমার তখন ওয়েস্ট হচ্ছে। সো এই সিমুলেশনটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখন আসি ফিক্স সাইজ বেস ফিট।
আচ্ছা, আমি বলছিলাম হয়তো শুরুতে যে হোয়াট ইজ বেস্ট ফিট। বেস্ট ফিট মানে কি? বেস্ট ফিট মানে হচ্ছে আমার হোলটাকে মিনিমাইজ করার ট্রাই করব। তার মানে আমি ফাঁকা থাকলেই বসাবো না, আমাকে আগে ক্যালকুলেশন করতে হবে আমি কোন ব্লকে বসাইলে আমার ওই ফার্স্টের হোলটা মিনিমাইজ হয়। ওকে, সো আসেন, এটা ফিক্স সাইজ। ফিক্স সাইজ মানে কি? এটা তো আমরা বুঝি যে P1 এর ব্লকে অথবা আরেকজনের ব্লকে আমরা ওই হোলে আরেকজনকে বসাইতে পারবো না। ওকে, আসেন দেখি। ফার্স্টে P1 15, P1 15 কে কই বসাবো? আমাদের কই বসাইলে সবচেয়ে মিনিমাইজ হবে? 40-তে? না, 40-তে বসাইলে তো মিনিমাইজ হচ্ছে না, 100-এ বসাইলেও মিনিমাইজ হচ্ছে না। আমি যদি এই P1টাকে ফার্স্ট ব্লকে বসাই, তাইলে হচ্ছে আমার হোল কত আসে? 5 KB। তার মানে আমার মিনিমাইজ হইছে। ডান, এই ক্যালকুলেশন ডান। P2, P2 এখন আমি কই বসাবো? আচ্ছা, হোলে এখন আর বসানো যাবে না, বিকজ ইট ইজ ফিক্স সাইজ। সেকেন্ড ব্লকে না থার্ড ব্লকে? আসেন একটু দেখি। সেকেন্ড ব্লকে যদি বসাই, তাইলে হচ্ছে আমার হোল কত থাকে? 30। আর এটাকে যদি P2 কে যদি আমি থার্ড ব্লকে বসাই, তাহলে কত হয় আমার? এটা 90। তাহলে মিনিমাইজ করছে কোনটায়? সেকেন্ড ব্লকে। তাহলে এখানে বসাইলাম, তাহলে আমার কত হইলো? 30 KB। তার মানে আমার এটা মিনিমাইজড। আর লাস্টে 30 কে তো এখন একটাই জায়গা আছে, এখানে বসাইলাম। মানে বুঝছেন, P1 আর P2 কে বসানোর আগে আমাকে সব ব্লক ধরে ধরে আমাকে আগে ক্যালকুলেট করতে হবে যে হোলের ভিতর আমার ওইটা মিনিমাইজ হচ্ছে না কিনা। এই যে P1 ফার্স্টে আমি 3টা ব্লকেই ক্যালকুলেট করব যে কই বসাইলে আমার সবচেয়ে মিনিমাইজ হয়। আমি দেখলাম ব্লক 1-এ বসাইলে আমার 5 KB, হুইচ ইজ হোল ইজ মিনিমাইজড। P2 তে বসাইলে, P2 এখন আমি কই বসাবো? সেকেন্ড না থার্ড? সেকেন্ডে বসাইলে মিনিমাইজ হচ্ছে, থার্ডে বসাইলে আরো বাড়তেছে সেকেন্ডে। ডান। আসেন ভেরিয়েবল সাইজ। আচ্ছা, ভেরিয়েবল সাইজ মানে তো আমরা বুঝি, বেস্ট ফিট মানেও বুঝি, কিন্তু ভেরিয়েবল সাইজ মানে কি? আমরা চাইলে ওখানে বসাইতে পারবো। আচ্ছা, আসেন। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু চেঞ্জ করে দিছে যে আমার ফার্স্ট ব্লকের 20, সেকেন্ড ব্লক 15, মানে জাস্ট এটাকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য। সো P1 15 কই বসবে? মিনিমাইজ কই হবে বলেন? এই যে এইখানেই মিনিমাইজ হচ্ছে, এই যে সেকেন্ড ব্লকে, এর জায়গায় 15। ডান। এরপর কি? P2 কই বসবে? এইখানে বসাইলে মিনিমাইজ হবে না এখানে? অবভিয়াসলি আমার এইখানে ফার্স্ট ব্লকে। ফার্স্ট ব্লকে P2 বসাইলাম। ডান। তাইলে কত? 10 KB আর কি আমার হোল। ওকে, ডান। এখন আমার থার্ড ব্লক P3, P3-র জন্য তো একটাই জায়গা আছে। ডান। আচ্ছা, এবার আচ্ছা বলেন তো ওর্স ফিট তাইলে কি? ওর্স ফিট হচ্ছে আমার হোল উইল বি ম্যাক্সিমাইজ, এই যে। আর বেস ফিট হচ্ছে হোল উইল বি মিনিমাইজ। এটা মাথায় রাখতে হবে সিমুলেশনের টাইমে। আমি যদিও দেখাইলাম সব। এই যে ফিক্স ফিট এখন ও নো, আচ্ছা আমার 2বার স্ক্যান হয়েছে, আই এম রিয়েলি সরি। এই যে, তাইলে আমার এখন ওর্স ফিটের জন্য আমার কি করতে হবে? হোল ম্যাক্সিমাইজ, রাইট? সো আমরা আসেন দেখি P1 কি? P1 কই বসবে? আমার কিন্তু কি করতে হবে বলেন তো? ম্যাক্সিমাইজ করতে হবে, রাইট? সো আমার এমন জায়গায় বসাইতে হবে যাতে আমার হোল ম্যাক্সিমাইজ হয়। এটা কিসের জন্য? ওর্স ফিটের জন্য। তাহলে কই বসাবো? 100 বসাইলাম। ম্যাক্সিমাইজ হইছে? হ্যাঁ, 90। ডান। সরি, এটা 90 না, এটা হবে কত? 85, রাইট? রাইট, 85। জাস্ট আ সিম্পল মিস্টেক, সরি, আপনারা ঠিক করে নিয়েন। আর P2 এখন কই বসবে বলেন তো? P2 এখন আর কই জায়গা আছে? আমি যদি আচ্ছা এখন আমার ফার্স্ট ব্লক এন্ড সেকেন্ড ব্লক জায়গা। সো আগে আমি এইভাবেই হিসাব করি। ফার্স্ট ব্লকে হিসাব করি। তাহলে আমার কেবি হোল কত থাকে? 10। আর আমি যদি এখানে দেই তাহলে আমার হোল কত থাকে? 5। কই বসাবো? 1-এ বসাবো। কেন? ম্যাক্সিমাইজ করতে হবে। বসাইলাম। ডান। এবার P2 ও ডান। সরি, P2 ও এটা হচ্ছে P2। P2। এখন আমার P1। P1 কই বসাবো? ও, P1 ডান। P2 ও ডান। P3 30, এটা এখানে বসাইতে পারবো না? এখানে বসাইতে পারবো না কেন? বিকজ আমার এত জায়গাই নাই। আর ফিক্স ফিট বলছি, সরি ফিক্স সাইজ বলছি, এটা কি আমি চাইলেও P3-র হোলে বসাইতে পারবো? না, বসাইতে পারবো না। কেন? ফিক্স সাইজে আমি আরেকজনের ব্লকে অ্যালোকেট করতে পারবো না ওই হোলে। তাইলে দিস ইজ ক্যান নট বি অ্যালোকেটেড ফর দিস কেস ওর্স ফিট নট অ্যাপ্লিকেবল। এটা আমরা এইভাবে লিখতে হবে আমাদের। ডান। এখন আমরা ভেরিয়েবল সাইজ ওর্স ফিটে আসি। P1,
P1 এখন আমরা কই বসাইতে হবে বলেন তো? এমন একটা জায়গায় বসাইতে হবে যেখানে ম্যাক্সিমাইজ হচ্ছে। তাহলে 100 এ বসাই। তাহলে কত হচ্ছে? ফার্স্টে 85 হচ্ছে। ডান। এবার P2 আসলো। P2 কই বসবে? এখানে বসবে কোথাও? না, আমরা কই 100ই বসাবো। কারণ এই হোলে আমাদের সবচেয়ে বেশি জায়গা। এখানে বসাইলাম। তাহলে এখন -10 করলে কত হয়? 75। 75। ডান। এখন আমার স্টিল আমি এখন এই 30 কে কই বসাবো? 20, 15 এ তো জায়গা নাই। আবার এইখানেই বসাবো। ডান। তাহলে কত হয়? 45 লাস্টে হোলের ভ্যালু। এটা কেটে কত হবে? 45। সো আমাদের এইটা পরে আপডেট করতে হবে হোলের ভ্যালু। থ্যাংক ইউ। আসেন এবার আমরা পেজিং করি। আমাদের সিমুলেশন ডান। এটা ভেরি ইম্পর্টেন্ট সিমুলেশন ছিল। দ্যাটস ওয়াই আমি ধরে ধরে দেখাইলাম। এরপর পেজিং। পেজিং মানে কি? আচ্ছা, পেজিং এর আগে পড়তে হবে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন টু টাইপস, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এখন ফ্র্যাগমেন্টেশনের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন মানে কি? স্পেস আছে বাট উই ক্যান নট গিভ দ্য অ্যালোকেশন। এটাই হচ্ছে এক্সটার্নাল, মানে আমাদের জায়গা আছে কিন্তু আমি দিতে পারছি না, ওই যে ওইটার মতো। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বোঝার জন্য আমরা একটা জিনিস দেখি। ফার্স্ট একটা প্রসেস আছে, রাইট? সো P1টা আমরা এখানে ইনিশিয়ালাইজ করছি, যার হচ্ছে জায়গা 30, আর এটার জায়গা এই পুরো সেকেন্ড ব্লকের জায়গা ছিল 40। আমি যখন P1 কে সেকেন্ড ব্লকে আনছি তখন 2 কেবি আমার হোল ছিল। আচ্ছা, এখন একটা জিনিস দেখার লাগবে। আচ্ছা, 2 কেবি সেভ করার জন্য 3 কেবি স্পেস ওয়েস্টেড কেন? আমরা যদি একটা জিনিস এখানে ক্যালকুলেট করি, এই যে এটার হোল কত? 2 কেবি। বাট আমরা যদি কিছু বেজ, লিমিট এবং এন্ডিং অথবা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করি, দেখবেন হোলের size actually 3 kb. 1 kb actually waste. So no memory cannot allocate 2 kb cannot be used anymore. Okay. আর আমরা কি জানি এই 2 kb কি আর ইউজ হবে? এটা এমনিও ইউজ হচ্ছে না। সো এই 2 kb সেভ করার জন্য আমার 3 kb ওয়েস্টেড হয়ে গেল। এই যে দেখেন, স্টার্টিং অ্যাড্রেস আছে হোলের, এন্ডিং অ্যাড্রেস আছে। তাহলে এটা করলে দেখবো যে আমাদের এই পুরা ভ্যালুটা 3 kb আসে, যেটা আমার হোলের থেকে বড়। তার মানে কি? এমন মেমোরিকে সেভ হয়েছে which will not be used anymore. এটা ফিক্স সাইজ চিন্তা করলে কি আমরা কি এখানে আর রাখতে পারি হোলকে? আর রাখতে পারি না। তার মানে আমার 3 কেবি ওয়েস্ট হয়েছে 2 কেবি কে সেভ করার জন্য। সো দিস ইজ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আর আমরা এটা জানি ফার্স্ট ফিট মোস্ট ওয়েস্টেজ 50% এখানে হয়। আর সলভ বাই, আচ্ছা এটাকে এখন কিভাবে সলভ করবো? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন উইল বি সলভ বাই, এই যে এটা মাথায় রাখতে হবে। হাউ ডু উই রিডিউস এক্সটার্নাল অর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন? বাই কম্প্যাকশন। কম্প্যাকশন মানে কি? আমরা কি জানি ফ্র্যাগমেন্ট ইয়া কেন হয়? আমরা সিকুয়েন্সিয়ালি রাখতে পারি না। এখানে P1 আছে, এখানে P2 আছে, আর আমার জায়গা খালি কই? এই ফার্স্টে আর এই লাস্টে। আমরা কি P3 কে আনতে পারবো যদি জায়গা থাকে? না, আমরা আনতে পারবো না। কেন আনতে পারবো না? কারণ আমার এখানে সিকুয়েন্সিয়ালি নাই। সো আমার কম্প্যাকশন কি করে? আমার কম্প্যাকশন দেখেন কি করে। আমি আরেকটা ব্লু মার্ক দিয়ে দেখাচ্ছি। আমার কম্প্যাকশন কি করে? P1 কে শাফেল করে। P1 P2 কে একসাথে রাখে যেখানে যেখানে কোনো মেমোরি নাই। আর যেখানে মেমোরি আছে এই দুইটাকে আবার একসাথে রাখে, যাতে আমার P3 আইসা ইজিলি এখানে বসতে পারে। তার মানে এই যে বুঝছেন তো, এই জিনিসটা হচ্ছিল না কন্টিজিয়াস অ্যালোকেশনের কারণে। কিন্তু আমার কম্প্যাকশন কি করলো? এই পুরা জিনিসটাকে শাফেল করে দিল। P1 P2 আর এই পুরা ফাঁকা জায়গায় স্পেসকে লাস্টে রাখলো। সো এখন আমার স্পেস হয়ে গেছে। ডান। এখন পেজিং। আসেন, পেজিং মানে কি? পেজিং মানে আমার একটা পেজিং টেবিল থাকে যেখানে আমার ওরা বলে দিচ্ছে কতটুক আমার দরকার, কতটুক দরকার না। সো মানে আচ্ছা বলি, আমার এই যে প্রসেস থেকে যে আমার মেমোরিটা যাচ্ছে, এখন এটা তো যে কোনো জায়গায় যেতে পারে ম্যাপিং করে। এখন এই যে এটা যে কোনো জায়গায় যাচ্ছে, এটা ট্র্যাক রাখার জন্য আবার একটা পেজ টেবিল থাকে যেটাকে বলা হয় পেজিং। এই যে দেখেন, ফিজিক্যাল অ্যাড্রেস অফ আ প্রসেস ইজ নন কন্টিজিয়াস। এটা মাথায় রাখতে হবে, পেজিং এর প্রসেসের এটা হচ্ছে নন কন্টিজিয়াস, এটা অত সিকুয়েন্সিয়াল মেইনটেইন না করলেও হবে। এখন আচ্ছা এটা বুঝি যে এখানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ব্যবহার করে মেমোরি চাঙ্ক, আচ্ছা ডান। এখন দেখেন প্রসেস আমার 1 কই যাচ্ছে? 1 যাচ্ছে 6, 2 কই যাচ্ছে?
2 যাচ্ছে 3 তে, 3 কই যাচ্ছে 4 এ, দেখছেন এটা এক এক জায়গায় এক একটা জায়গায় যাচ্ছে, 5 যাচ্ছে 8 এ। এখন এটা আমার ট্র্যাক রাখার লাগবে না? এই যে আচ্ছা, একটা জিনিস মাথায় রাখার লাগবে, প্রসেসকে বলা হয় পেজ আর মেমোরিকে বলা হয় ফ্রেম পেজিং এর জন্য। প্রসেসকে বলা হয় পেজ, মেমোরিকে বলা হয় ফ্রেম। তাহলে দেখেন পেজ আর ফ্রেম আমরা একসাথে একটা পেজ টেবিল ক্রিয়েট করলাম। এই যে পেজ টেবিল ক্রিয়েট করে 1 মানে এই যে আমার পেজ 1 2 3 4 এখন আর 5, এখন এটা আমার ম্যাপ হয়ে ফ্রেমে কই যাচ্ছে এটা বোঝাই দিল। দেখেন 1 গেসেস 6 6 লিখে দিছে। এই যে এই ট্র্যাকটা, উই নিড এক্সটার্নাল ডাটা কল পেজ টেবিল টু ট্র্যাক the info of mapping from page to frame। এই যে বললাম না যে আমার ট্র্যাক রাখে কি, ইনফো ট্র্যাক রাখে যে এটা ম্যাপটা কই হচ্ছে। এই যে no need for contagious done, you still have internal fragmentation and creep tag of all free frames done। আর একটা জিনিস, to sum a program of size n we need n free frames। তার মানে এখানে যদি 5টা ফ্রেম থাকে তাহলে আমাদের মেমোরির 5টা পেজ থাকে যেটা এখন ম্যাপিং হইতে যাচ্ছে, তাহলে আমাদের মেমোরির 5টা ফ্রেমকে ফাঁকা থাকতে হবে, এটাই বোঝাচ্ছে। তাছাড়া তো 5টা জায়গায় ম্যাপিং হচ্ছে না। এটা এই 5টা জায়গা এখন সিকোয়েন্সিয়ালও থাকুক নন সিকোয়েন্সিয়াল থাকুক ডাজন্ট ম্যাটার। ডান। আচ্ছা এটা এখন খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট। আমাদের হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন স্কিমের জন্য একটা পেজ নাম্বার থাকে আর একটা হচ্ছে ডি থাকে। ওকে, এটা কিভাবে বুঝবো দেখেন, ফার্স্টে আমাদের পেজ নাম্বার, পেজ পেজ সাইজ দেওয়া থাকবে 2 KB। আচ্ছা এখন পেজ নাম্বার কয়টা এটা কিভাবে বের করব? দেখেন এক, আমার এখানে একটা লজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিছে। কি কি আছে দেখেন, এখানে আছে দেখেন 0 1 2 3, তার মানে আমাদের পেজ কয়টা 1 2 3 4 4। তাহলে 4 কে কিভাবে ভাঙাবো 2 টু দি পাওয়ার 2, তাই না, 2 বাইটস। এই যে আমার পেজের যে 2 বাইটস লাগতেছে তখন আমি একটা দেখেন এটা ক্রিয়েট করব। এই ডিটা বোঝানো হচ্ছে অফসেট, পি কে বোঝা হচ্ছে পেজ। তার মানে আচ্ছা 2, এখন 2 কে রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা লাগে, মানে কয়টা 2 কে বাইরে এটা রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা বিট লাগে? এই যে এই 2 বিট কে আসেন দেখি 8 4 2 1 1 0 দুই দুইটা, রাইট? এই যে দুইটা, এই যে এটাকে আমি ভাঙলাম দুইটা। এখন কি আমার শেষ হয়ে গেছে? এখনো শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? আচ্ছা আমাদের ইনস্ট্রাকশন বলে দেওয়া থাকবে। সো ইনস্ট্রাকশন মনে করেন একটা বলে দিছে, সো এই যে একটা ডান। কি হইলো আপনারা মনে হয় বুঝেন নাই কেউ, আমি আবার দেখাই। 0 1 2 3 4 আমার পেজ, এটা লজিক্যাল অ্যাড্রেসে। তাহলে এখানে কয়টা পেজ আছে? 4টা আছে, রাইট? সো 4টা, এখন 4 কে আপনি 2 টু দি পাওয়ার n দিয়ে ভাগ করেন, কত হয়? 2 টু দি পাওয়ার n দিলে 2 টু দি পাওয়ার 2। এখন এই যে 2 বিট, এটাকে এখন আমরা নিব, নিলাম 2। এখন এই 2 কে বাইনারিটা রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা বিট লাগে? 2টা বিট লাগে। তাহলে দেখেন আমার পেজকে আমি ভাগ করলাম। আচ্ছা এই পার্টিশনটা ইউনিভার্সাল, এটা দিতেই হবে। এই যে কততে ভাগ করলাম? 2টা বিটে ভাগ করলাম, ডান। আমার পেজ 2টা বিটে ভাগ করা ডান। আর আমার পেজ মনে করেন একটা ইনস্ট্রাকশন বলেই দিছে অফসেট, তাহলে এটা হয়ে গেছে। আচ্ছা অফসেট বলতেছে আমার কত নাম্বার ইনস্ট্রাকশন। ওকে ডান। আচ্ছা একটা ম্যাথ দেখি এটা বোঝার জন্য। দেখেন 2p, তার মানে 2 নাম্বার পেজ 1 নাম্বার ইনস্ট্রাকশন। এটা কিভাবে ভাগ করব? 2টা পেজ যদি হয় তাহলে 2 আমরা বাইনারিটা রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগে? এই যে দেখেন 2টা বিট লাগে। তাহলে আমরা পেজকে ভাগ করলাম 1 0, এই যে 2 কে। আর 1 নাম্বার ইনস্ট্রাকশন তো বলেই দিছে। সো এখানে ডি তে খালি একটা 1 থাকবে। সো এই জিনিসটা আমার দেখাই দিতে হবে। আসেন আরেকটা দেখি। 1 2 3 4, 4টা এখানে বলে দিছে পেজ, রাইট? সো 4 পেজ। আর আচ্ছা এখানে 2p ও বলে দিছে। সো 2p যদি যাই তাহলে দেখেন পেজের জন্য কি হবে? 2 কে রিপ্রেজেন্ট করতে কত বাইনারিতে কি হয়? 1 0। তাহলে 1 0 দিলাম পেজের জন্য। এখন আমার অফসেট লাগবে। অফসেট 1 ইনস্ট্রাকশন। 1 নাম্বার ইনস্ট্রাকশন এইটা। সরি 2 নাম্বার পেজের 0 1 2, এই যে 2 নাম্বার পেজের 0 1 2। 2 নাম্বার পেজের 1 নাম্বার ইনস্ট্রাকশন। কেন? এটাকে বলা হয় 0 1 2। তাহলে এই যে 1 নাম্বার ইনস্ট্রাকশন। তাহলে 1 নাম্বার ইনস্ট্রাকশন করতে কি হয়? এই যে 0 1।
0 1 ডান। সো এখানে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, এখানে আপনার 2টা বিট কিভাবে আসলো, রাইট? পেজেরটা তো বুঝলাম কেন 2 বিট, 2টা পেজ বলছে, মানে 2 কেবি, এই যে 2 পেজ বলছিল, এটাকে রিপ্রেজেন্ট করতে 10 লাগে 2টা বিট, এটাকে 2টা বিট নিলাম। কিন্তু 1 ইনস্ট্রাকশনের জন্য আমি এখানে 2টা পেজ কেন নিলাম? দেখেন প্রতিটা পেজে কয়টা করে ডাটা দিয়ে ভাগ করা? 3টা না? 3টা ইনস্ট্রাকশন দিয়ে না? এখন এই 3টা ইনস্ট্রাকশন কে, এই যে T3 কে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিট লাগে? 2টা বিট লাগে। এর জন্য এখানে আমার 2টা বিট, আর এখানে তো বলেই দিছে 1, তাহলে 1 মানে কি 0 1 ডান। আর একটা জিনিস দেখেন, এটার ইনস্ট্রাকশন আসলে দেখতে কি রকম হয়, অ্যাড্রেসটা, ইনস্ট্রাকশন অ্যাড্রেস ফার্স্টে 0 0 0 1 1 0, তাহলে 0 0 থাকলো, এরপর এটা 0 0, এই পুরা জিনিসটা থাকবে। দেখেন এইটা কপি হয়ে যাবে, এটা কপি হয়ে যাবে, এটা কপি হয়ে যাবে, এটা কপি হয়ে যাবে। দেখছেন? 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 আর এই পাশে কি দেখেন, 0 0 0 1 1 0, এটা জাস্ট ইনস্ট্রাকশন, আপনার প্রতিবার চেঞ্জ হচ্ছে, বাট এই জিনিসটা কিন্তু কপি হচ্ছে। আচ্ছা এখন একটা ম্যাথ দেখি। সাইজ অফ পেজ, পেজ সাইজ হচ্ছে এত দেওয়া, আর প্রসেস সাইজ দেওয়া। স্টেপ 1 আমরা আগে ভাগ করব, প্রসেস সাইজ দিয়ে পেজ সাইজ ভাগ করলে কত আসে? 35। স্টেপ 2 কি করব? আচ্ছা এটা সাইজ অফ পেজ বের করার ম্যাথ। আচ্ছা স্টেপ 2 কি করব? স্টেপ 2 করব হচ্ছে 35 পেজ প্লাস 108 বাইটস করলাম। স্টেপ 3 কি করব? স্টেপ 3 করব হচ্ছে আমার যে এই পেজ সাইজ মাইনাস 1086 এত বাইট ডান। আর ওয়ার্স্ট কেস কি? 1 frame minus 1 byte আর 1 average fragmentation is equal to half frame size ডান। এখন একটা জিনিস দেখি যেটা অনেক খুব ইম্পর্টেন্ট, বারবার আমাদের কিন্তু এই জিনিসটাই আসতেছে। আচ্ছা পেজিং হার্ডওয়্যার আমাদের কি কি গিভেন আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে। এটা গিভেন দেওয়া ছিল, এটাও গিভেন দেওয়া ছিল, এটাও গিভেন দেওয়া ছিল, এটাও গিভেন দেওয়া ছিল। ওকে, সো আসুন এখন আমি বের করব কি, এই জিনিসগুলো বের করব 5 আর 2 এর জন্য। তার মানে কি কি বের করব? এই যে 5 আর 2 এর জন্য আমি ফিজিক্যাল অ্যাড্রেস বের করব। এখন আসেন কিভাবে বের করব। এইটা আমার গিভেন, এটাও আমার গিভেন, খালি কি গিভেন দেখাচ্ছি। গিভেন হচ্ছে এইরকম 1 0 1 1 গিভেন, কিন্তু এটার ভাগ, এটা পার্টিশন আমাদেরকে গিভেন করে দেয় নাই। তাহলে আসেন এটা কোনো ব্যাপারই না বের করা, বের করি। কয়টা পেজ আছে দেখেন, 1 2 3 4 5 6, 6টা। 6টাকে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিট লাগে? 3টা বিট লাগে। এই যে শেষ হয়েছে। এটা আমার পেজ ছিল, এটা আমার অফসেট ছিল। এই যে 6টাকে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিট লাগছিল? 3টা। এই যে 3টা ডান। আর এটা তো আমার অলরেডি গিভেন 1। তাহলে এখন আচ্ছা 1 কে বের করার জন্য তো আমিও এটাও বলছিলাম কিভাবে করে। আচ্ছা যাই হোক, এখন 1 কে আপনি এখন কই নিয়ে যাবেন দেখেন, এই 1 কে কপি করে আপনি ফিজিক্যাল অ্যাড্রেসের 1 এ নিয়ে যাবেন। এই 1টা আমার 1ই আছে, এটা ডির জন্য, এটা আমার ডান। আর এইখানে একটা এই যে পার্টিশন আছে। এখন আমার এখানে পেজ কি হবে এটা বোঝার জন্য আমাদের লাগবে এই যে কয়টা আসছে দেখেন তো। আমাদের মেইন মেমোরি 0 থেকে 15 মানে 16টা বিট, 16টা বিট 0 থেকে 15, তাহলে 16। এটাকে এখন কেমনে ভাঙাবো? 2 টু দি পাওয়ার 4, তার মানে 4 বিট। 4 বিটকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা লাগতেছে? সরি 16 কে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিট লাগতেছে? 4 বিট লাগতেছে। ওকে, আপনি চাইলে এইভাবেও করতে পারেন, 8 4 2 1, 16 না 12, এই যে দেখেন 1 1 1 কত হয়? 12 13 14 15, এখানে একটা 16 আছে। 1 এই যে 0, এই যে 1 0 0 0, আমার 4টা কয়টা বিট লাগতেছে? 1 2 সরি, মানে আমার আচ্ছা দেখেন এইভাবে করবেন, দেখেন আমার এখানে 0 থেকে 15 তাই না?
তার মানে 16টা 16 কে রিপ্রেজেন্ট কেমনে করে, মানে এটা যদি আমি 2 টু দি পাওয়ার n এ ভাঙাই কত 2 টু দি পাওয়ার 4 বিট, তাহলে এখানে কত লাগতেছে আমার পেজের জন্য ফিজিক্যাল অ্যাড্রেসের 4 বিট, তাহলে 0, তার মানে এই যে 4টা বিট আগে এমনি করে রাখেন রাখছেন, 4টা বিট হইলো। এখন আপনি কি বসাবেন এই পেজে, 1 তো আমার এখানে কপি হইলো, কোশ্চেনে বলে দিবে 5 and 2 এর জন্য দেখেন, তাইলে আমার 2 কে রিপ্রেজেন্ট করতে কি লাগে 10, এই যে এই 2 কে, তাহলে 10 দিলাম, আর যেহেতু আমার এখানে 4 বিট, তাইলে আমার লাস্টে 00 শেষ, মানে আমি জাস্ট এটা নিয়ে খেয়াল করব, এটা নিয়ে ডান, এইটাই আর কি। আর লাস্টে হচ্ছে আমার লাস্ট থিওরি, সেটা হচ্ছে implementation of a page table. So page is an array kept in main memory, এটা আমরা বুঝি। এরপর হচ্ছে PTBR মানে কি, পেজ টেবল বেসড রেজিস্টার, আর পেজ টেবল এলারতে হচ্ছে মনে হয় ওই যে কি জানি বলে ট্রান্সলেশন আর কি, ট্রান্সলেশন রেজিস্টার ইন্ডিকেট সাইজ অফ দ্য পেজ। সো এটা আপনারা দেখে নিন আর কি থিওরি। আর আমার একটা লুকআপ হার্ডওয়্যার ক্যাশে দরকার, দুইটা মেমোরি অ্যাক্সেস যখন করতে চাই, এটা একটা প্রবলেম আসে, এটাকে সলভ করার জন্য এই যে ট্রান্সলেশন বুক অ্যাসাইড বাফার থাকে, আচ্ছা এটা একটা কিছু জিনিস আছে আর কি। আর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এই যে ইএটি এফেক্টিভ অ্যাক্সেস টাইম, হিট রেশিও দেওয়া আছে, অ্যালফা দিয়ে বোঝানো হয়, আর এটা হচ্ছে সাই। সো দেখেন বলা আছে, তাহলে ইএটি কি হবে, এই যে 0.80 ইন্টু 120 কেন, এটা হচ্ছে একটা জিনিস করলে এই যে এই 100, এই যে মেমোরি অ্যাক্সেস প্লাস ইটা কত হয় 120, এটা যোগ করবেন 120 প্লাস এই ইটা 0.2 হয়, এটাকে যদি আপনি 100 এ ভাগ করেন ইন্টু এই 100 ইন্টু 100 কত 200, সেম ফর এটাও দেখেন 0.99 ইন্টু এই যে এই মেমোরি অ্যাক্সেস প্লাস ইটা কত 120 প্লাস 0.2, এটাকে আপনি আবার 100 তে ভাগ করবেন ইন্টু এই 100 ইন্টু 2, এই যে 200 শেষ। এটা আপনারা নিজেরা করেন, এবং আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আমার এই নোটটা শেয়ার করে দেবো। থ্যাংক ইউ গাইস।